করছো? মোবাইলটা নিচ্ছি। কেন? কাপড় আয়রন করব। কি, মোবাইল দিয়ে? হ্যাঁ, তুমিই তো বললে। ও হ্যাঁ। এরপর আনহা চলে যেতে লাগলো। আমি পিছন থেকে তাকে ডেকে বললাম, এই শোনো। ডাকলে কেন? শুনে যাও। বলো। ভাবি কি বলল? তোমাকে বলা যাবে না। কেন আমাকে বলা যাবে না কেন? ভাবি বলেছে কাউকে যেন না বলি। ভাবি এটাতেও না করেছে? শালার কি কপাল আমার। কার কপাল? আমার। আমার। ও। ঠিক তখনই মনে পড়লো আমার তো রেকর্ড অন করা আছে। খুশিতে মন আহ্লাদে আটখানা হয়ে গেল। মোবাইলটা নিয়ে দিলাম এক দৌড়ে রুমে চলে গেলাম রেকর্ডগুলো শুনবো বলে। ননদ ভাবির ফোনালাপ নিশ্চয়ই অনেক গাঢ় হবে। মনে কত আশা ভরসা নিয়ে ফোন চেক করলাম। সম্পূর্ণ মোবাইলটা চেক করা শেষ, কিন্তু রেকর্ড খুঁজেই পেলাম না। মনের দুঃখে কষ্টে এফে সুমনের গান গাওয়া শুরু করলাম, কারণ রেকর্ড ফোল্ডারে আমার বন্ধুর কয়েকটা রেকর্ড ছিল, যেগুলো দিয়ে আমি তাকে ব্ল্যাকমেইল করতাম, মানে টাকা নিতাম আর কি, আর সবাই মিলে পার্টি দিতাম। আনহা সেই রেকর্ডগুলো ডিলিট করে দিয়েছে। এরপর এক বুক কষ্ট অভিমান নিয়ে আনহাকে ডাকতে শুরু করলাম, এই পুতুল শোনো। ডাকছো আমায়? এই মেয়ের সাথে তো রেগে কথা বলা যাবে না, তাই মিষ্টি কণ্ঠে বললাম, আসেন মহারানী। বাচ্চাদের মতো হাসছো কেন? মহারানী বললে তো তাই। ও তাহলে আসেন চাকরানী। এই তুমি এটা বললে কেন? আমি কিন্তু কান্না করব। হ্যাঁ করো করো, ওই একটা কাজই তো পারো। কি? আমি আর কিছুই পারি না? না, পুরোটাই তো আস্ত একটা আমড়া কাঠের ঢেকি। কি? এই কথা বলে কান্না করতে শুরু করলো। এই রে, আবার কান্না করা শুরু করে দিয়েছে। মায়ের কানে কান্নার আওয়াজ গেলে আমার খবর আছে, তাই বউয়ের কান্না থামাতে আমি আকুতি মিনতি করে বললাম, বউ কান্না থামাও, কান্না থামাও, তোমাকে অনেকগুলো চকলেট এনে দিব। শালা কি জিনিস মাইরি, এখনই কান্না? কি কান্না, যে চকলেটের কথা শুনেছে তো মুখে হাসির বন্যা। এরপর আনহা আমাকে বলল, কি 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 চকলেট আনবে? ক্যাডবেরি। আচ্ছা, সুন্দর সুন্দর আইসক্রিম কিনে আনবে। ওকে। চুপ থাক বোন, তোকে সঙ্গে নিয়ে যাব, তোর যেটা মন চাইবে সেটাই নিস, কেমন? আচ্ছা। হ্যাপি? অনেক অনেক অনেক। এখন আমাকে একটু বলবে ফোনের রেকর্ড কে ডিলিট করেছে? আমি। কেন? ভাবি বলেছে যদি রেকর্ড করা থাকে তাহলে ডিলিট করে দিতে। তাহলে তুমি তোমারটা ডিলিট করতে সবগুলো করছো কেন? ওসব ফালতু কথা আমি কিছুই বুঝি না, তাই ডিলিট করে দিয়েছি। কি, তুমি ওগুলো প্লে করেছিলে? কেন প্লে করেছিলে জানো না? অন্যের জিনিস অনুমতি না নিয়ে দেখতে নেই। ভাবি বলেছে তোমার সব কিছুই আমার। এটা বলিনি তোমার সবকিছু আমার। বলেছে, কিন্তু আমার জিনিস আমি কাউকে ভাগ দিই না। হে খোদা, এই মেয়ে তো দেখি নিজের বেলায় 16 আনা, আর আমার বেলায় ঠন ঠনা ঠন ঠন ঠন। বিকেল হয়ে আসলো, আমি বিছানায় শুয়ে শুয়ে গল্প লিখছি। হঠাৎ করে আনহা এসে আমার কাছে দাঁড়ালো। কিছু বলতে চাইছে, বাট বলছে না। ওর এমন চুপ করে থাকা দেখে আমি বললাম, কিছু বলবে? তুমি না আমায় আইসক্রিম দিতে চাইছিলে? ফ্রিজে আছে, খেয়ে নাও। তুমি বলেছো আমার জন্য চকলেট আনবে, এখন শুধু আইসক্রিম? কি ঝামেলায় পড়লাম বাবা। আমি কিন্তু কান্না করব। কেন? তুমি আমার উপর রাগ করছো, তাই না? সরি, মনে ছিল না। আপনার উপর তো আবার রাগ করা যাবে না। এই কথা বলে আমি বাজারে যাবার উদ্দেশ্যে রওনা দিতে লাগলাম। ঠিক তখনই আনহা বলল, কোথায়? বাজারে আপনার জন্য চকলেট নিয়ে আসি। আমিও যাব। কোথায় যাবে? বাজারে। বাজারে মানে? আমি কোনোদিনও বাজারে যাইনি। বাবা বলেছে তোর স্বামী তোকে সব জায়গায় ঘুরে দেখাবে। শালা শ্বশুর মশাই কি পিসটাই না আমার জন্য তৈরি করেছে। কি হলো? কিছু না, চলেন মহারানী। কোথায়? আমার স্বর্গে। তুমি আবার রাগ করছো? কই না তো, এই যে আমি হেসে হেসে কথা বলছি। হা হা হা। এবার চলুন বাজারে যাই। এরপর আমি সেই সাংঘাতিক জিনিসটাকে সাথে নিয়ে বাজারে চলে গেলাম। বাজারে গিয়ে ও যা যা করেছে তা না হয় নাইবা বললাম, নয়তো আপনি পাগল নাকি আমি মানসিক রোগী সেটাই বুঝতে পারবেন না। বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। বাসায় এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে আম্মু আসলো আর বলল, কি রে, ঘুমিয়েছিস? না, কিছু বলবে? আনহার বাবা ফোন করেছিল। কি বলেছে? কালকে তোদের নিতে আসবে। সত্যি কালকে বাবা আসবে? খুব খুশি তাই না? অনেক অনেক অনেক। তোদের কাপড় গুছিয়ে রাখিস। আচ্ছা মা।
তুমি হঠাৎ আন্টি থেকে মা ডাকতে শুরু করলে কখন? তোমাকে কেন বলবো, ভাবিও তো আমার মাকে মা বলে ডাকে। এখন তোরা বসে বসে ঝগড়া কর, আমি চলে গেলাম। এই কথা বলে আম্মু চলে গেল। আম্মু চলে যাওয়ার সাথে সাথে আমি শুয়ে পড়লাম। ঠিক তখনই আনহা আমাকে বলল, কি হলো, শুয়ে পড়লে যে? তো কি করব? মা কি বললো শুনোনি? কি বলেছে? কাপড় গুছিয়ে রাখতে বলেছে। তো গুছিয়ে নাও। আমারগুলো আমি গুছিয়েছি, তোমারগুলো গুছাও। এটাও কি ভাবি শিখিয়ে দিয়েছে? কি? এই যে আমার জিনিস আমাকে গোছাতে বলছো। শুনো, আমার সবকিছুই তো তোমার, তাই আমার জিনিসগুলোকে তোমার মনে করে গুছিয়ে ফেলো। আচ্ছা ঠিক আছে, কিন্তু গুছিয়ে কোথায় রাখবো? তোমার ব্যাগে রাখো। ভাবি দেখলে কি বলবে? কি বলবে তোমার ব্যাগে ছেলেদের কাপড় আসলো কিভাবে। বলবে না? বলবে, কারণ একবার ভুল করে স্কুলে একটা ছেলের খাতা আমার কাছে এসেছিল, আর ভাবি সেই খাতাটা নিয়ে সবাইকে দেখিয়ে দেখিয়ে বলেছে ছেলেদের খাতা আনহা রানীর কাছে কেন। এটা নিয়ে অনেক হাসাহাসিও করেছে। হে খোদা, তুমি আমার জন্য এটা কি বানাইছো? এর তো দেখি চুলের নিচে ফাঁকা, হাঁটুর নিচে ফাঁকা। এই কি বলছো একা একা? কিছু না, বলছি কাপড়গুলো তোমার ব্যাগে রাখো। আমি তোমার বাসার সামনে গিয়ে আমার জামা কাপড়গুলো বের করে নিব। আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পর আম্মু ডাকতে শুরু করলো খাবার খেতে যাওয়ার জন্য। খাবার খেয়ে আমি একটু বাইরে চলে গেলাম ঘুরতে। বাহিরে আড্ডা দিয়ে রুমে চলে আসলাম। রুমে এসে দেখি আনহা বিছানায় শুয়ে আছে। আনহাকে আমার রুমে দেখে বললাম, এ কি তুমি এখানে? আমি এখানে ঘুমাবো। যদি আমি রাতে তোমাকে কিছু করি তখন? কি করব? আর কিছু করলেও আমি ভাবিকে সব বলে দিব। হায় রে কপাল। আচ্ছা শুয়ে পড়ো তাহলে, কেমন? আমি জানি আনহা আমার সাথে ঘুমাবে না, তাই আমি গিয়ে বেলকনিতে দাঁড়ালাম। একটুবার অনুভব করতে পারলাম কেউ একজন আমার পাশে দাঁড়িয়ে আছে। তাই পিছনে তাকালাম, আর তাকিয়ে দেখি আনহা দাঁড়িয়ে আছে। আনহাকে দেখে আমি অনেকটা অবাক হলাম। অন্ধকারে আমার বাবুটাকে সেই সুন্দর লাগছে, যা আমার মুখে প্রকাশ করা অসম্ভব। ইচ্ছে করে বুকের মাঝে জড়িয়ে ধরে কপাল একটা ভালোবাসার পরশ এঁকে দিতে, কিন্তু সবার সব ইচ্ছে কি পূরণ হয়? যা আমারও অসম্পূর্ণ রয়ে গেছে। বিয়ের আগে কত স্বপ্ন ছিল বউকে সারা জীবন বুকের উপরে রাখবো, অথচ বুকের উপরে রাখা তো দূরের কথা, একটা কিস পর্যন্ত করতে পারিনি। এই দুঃখ কার কাছে বলবো? এরপর আমি আনহাকে বললাম, এ কি তুমি এখানে? ঘুমাও না? না। কেন? আমি একা একা ঘুমাতে পারি না। কেন? একা ঘুমাতে ভয় পাই। ও, তাহলে এতদিন কিভাবে ঘুমাতে? এতদিন মা বাবার সাথে ঘুমাতাম। আচ্ছা ঠিক আছে, আমি মাকে ডাকতেছি, তুমি মায়ের সাথে ঘুমাও। মায়ের রুমে গিয়েছিলাম, ওনারা ঘুমিয়ে পড়েছে। তাহলে কি করবে? এখন তোমার সাথে ঘুমাবো। কেন, ভাবি তোমাকে না করেছে না? তাতে কি? ভাবিও তো ভাইয়ের সাথে ঘুমায়, যদিও মাঝে মাঝে আমি ওদের মাঝখানে ঘুমাতাম। কি? কিন্তু উনি তো ওনার স্বামীর সাথে ঘুমাতেন। তাতে কি হয়েছে? আমিও তো আমার স্বামীর সাথে ঘুমাবো। তাই নাকি? তা কে তোমার স্বামী? কেন, তুমি? ও হ্যাঁ, তাই তো ভুলেই গিয়েছিলাম। তো ম্যাডাম, আপনি স্বামী মানে বুঝেন? হ্যাঁ বুঝি তো। আচ্ছা বলেন তো দেখি, স্বামী মানে কি? স্বামী মানে বর। সারা ইচ্ছে করছে কোমরে দড়ি দিয়ে আত্মহত্যা করি। কোমরে দড়ি দিয়ে কেউ আত্মহত্যা করে? তাহলে? গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে, এটাও জানো না? গলায় দড়ি দিলে ওটাকে আত্মহত্যা বলে না। তাহলে কি বলে? গলায় দড়ি দিলে তো এমনিতেই মারা যাবে, আর আত্মহত্যা হচ্ছে নিজে নিজেকে মেরে ফেলা। এবার তুমি বলো, গলায় যদি দড়ি দেয় তাহলে কি সে নিজেই নিজেকে মারতে পারবে? পারবে না। তাহলে এটা কিভাবে আত্মহত্যা হলো? না, কিন্তু তাহলে আত্মহত্যা মানে কি? এসব জানতে হয় না, তবে বর্তমানে মানুষ যেগুলোকে আত্মহত্যা বলে সেগুলো আত্মহত্যা নয়। জীবনে কখনো এসব কাজ করবে না, কেমন? কিন্তু কেন? কারণ তোমার জীবনের মূল্য তুমি ছাড়া আর কেউ বুঝবে না। দেখো না, টিভিতে মন্ত্রীরা বডিগার্ড নিয়ে ঘুরে বেড়ায়। কেন নিয়ে ঘুরে জানো? কেন? কারণ জীবন অনেক দামি, আর তাই তারা নিরাপত্তার জন্য বডিগার্ড নিয়ে ঘুরে বেড়ায়। ও, ওদের জীবনটা যতটুকু মূল্যবান, ঠিক তোমার জীবন ততটাই মূল্যবান। তারা নিজের জীবনের নিরাপত্তার জন্য বডিগার্ড নিয়ে ঘুরে বেড়ায়, আর সেম ভ্যালু তোমার জীবনেও। তুমি শুধু হতাশার জন্য নিজের জীবন বিসর্জন দিতে পারো না। মনে রাখবে, জীবন আর মান সম্মান এমন একটা জিনিস যা একবার হারালে শত চেষ্টা করেও আর ফিরে পাওয়া যায় না। বুঝতে পারছি। সুতরাং এমন কোনো কাজ করবে না যাতে তোমার ক্ষতি হয়। তুমি আমার কথা শুনবে কেন? তুমি তো শুধু ভাবির কথাটা শুনো। ভাবি বলেছে তোমার সব শুনতে। তাই নাকি? তার কি কি বলেছে? বলেছে তোমাকে অনেক অনেক ভালোবাসতে, সেটা তোমাকে বলা যাবে না।
আর আমি তোমাকে বলবোও না। ও তাহলে ভাবি তোমাকে বলেছে আমাকে ভালোবাসতে, আর সেটা আমাকে বলা যাবে না? না। আচ্ছা তুমি যাও, ঘুমাও, আমি আসছি। তাড়াতাড়ি আসবে, আমি কিন্তু ভয় পাই। আচ্ছা ঠিক আছে। জীবনে আমি এমন একজন মেয়েকে চেয়েছিলাম যাকে আমি যেটা বোঝাবো সেটাই বুঝবে, যার কাছে একমাত্র আমি সত্যি, বাকি সব মিথ্যা, যাকে নিজের মনের মাঝে রাজরানী করে রাখতে ইচ্ছে করবে। হয়তো খোদা আমাকে সেটাই দিয়েছে। মেয়েটা শুধু শারীরিক দিক থেকে বড় হয়েছে, কিন্তু মানসিক দিক থেকে মেয়েটা এখনো অনেকটা ছোট। এরপর আনহা আমাকে বলল, কই আসো? হ্যাঁ আসছি। আচ্ছা আসি তাহলে। বউ আমার খুব ভয় পায়। নিজের জীবনের মূল্য দিতে শিখুন। আবেগের বশে এমন কিছু করবেন না যার ক্ষতিপূরণ দেওয়া কখনো সম্ভব নয়। আর হ্যাঁ, সত্যি এটাই, আবেগ দিয়ে জীবন চলে না। শত কষ্ট হলেও বিবেক দিয়েই জীবন নির্ধারণ করতে হয়। কি করছি, কি করব, বারবার না করে ভেবেচিন্তে একবার করাটাই বেটার। হোক না কষ্ট, তাতে কি? একটা কথা ভুলে গেলে চলবে না, শূন্যতা একদিন না একদিন পূর্ণতা পাবেই। কোনো কিছু করার আগে নিজের বিবেককে একটা বার প্রশ্ন করুন। যদি বিবেক পজিটিভ বলে তাহলে সেটা করবেন, নয়তো সেই কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন। একটা কথা কখনো ভুলে গেলে চলবে না, কিছু ভুলের মাসুল আপনাকে দিতেই হবে। সেটা আজ হোক নয়তো কাল। সেই ভুলের মাসুল আপনাকে দিতে হবে, নয়তো আপনার সন্তানকে দিতে হবে। সেই ক্ষেত্রে আপনি যতই শক্তিশালী কিংবা প্রভাবশালী হন না কেন, কথাটা সবসময় মনে রাখবেন। আজ হয়তো আপনি শক্তিশালী, কিন্তু সময় আপনার চাইতে শক্তিশালী। সুতরাং ভেবেচিন্তে লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে। কারণ আজ আপনি যেই জায়গায় দাঁড়িয়ে আছেন, গতকালকে আমি সেই একই জায়গায় দাঁড়িয়েছিলাম, এবং আজকে আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি, আগামীকালকে আপনাকে সেই একই জায়গায় দাঁড়াতে হবে। মনে করেন আমার আম্মু একসময় ছোট ছিল, এরপরে আম্মু হলো, আবার একটা সময় আসবে শাশুড়ি হবে, আবার সময়ের পরিবর্তে দাদু নানু হবে। সুতরাং আপনি আপনার শাশুড়ির সাথে যেমন আচরণ করবেন, ঠিক সেই আচরণটা আপনার সাথে সময়ের পরিবর্তে আপনার ছেলের বউ করবে। এতে সন্দেহের বিন্দু মাত্র অবকাশ নেই। বিবেক দিয়ে কাজ করুন, দেখবেন এতে করে আপনার সাথে কিছু না কিছু ক্ষতির হাত থেকে বেঁচে যাবে। যাই হোক, এবার রুমে চলে যাই। বউ আমার একা একা বসে আছে। রুমে গিয়ে দেখি আনহা বসে আছে। ওকে বসে থাকতে দেখে আমি বললাম, কি ব্যাপার, ঘুমাওনি? বললাম না আমার একা একা ঘুম আসে না। আরে বাবা, না শুইলে ঘুম আসবে কি করে? আগে তো শুয়ে পড়ো। ভয় করে। কি আজব, কয়েকদিন পর বাচ্চার মা হবে, এখনো নাকি বাচ্চাদের মতো ভয় পায়? কি বললে তুমি? কিছু না। আসো ঘুমাবো। হ্যাঁ আসছি। এটা তোমার বালিশ, এটা আমার। আচ্ছা। বিছানায় শোয়ার একটু পরে আনহা ঘুমিয়ে পড়ল। কত ইচ্ছে ছিল আমার রুমে একটা বালিশ থাকবে, আমার বউ আমার বুকে মাথা রেখে ঘুমাবে, কিন্তু না, সেটা আর হলো না। বালিশের পাশেই মোবাইলটা রাখা ছিল। মোবাইলটা নিয়ে গল্পটা লিখতে শুরু করছি। কিছুক্ষণ পর বুকের উপর ভারী কিছু একটা অনুভব করলাম। এরপর তাকিয়ে দেখি আনহা বালিশ ছেড়ে আমার বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। মেয়েটা যেমন মিষ্টি তেমন মায়াবী। শুনেছিলাম যাকে মানুষ ভালোবাসে তার সব কিছু নাকি ভালো লাগে, সেই ক্ষেত্রে সে যেমনই হোক না কেন। হয়তো আমারও ঠিক তাই। মেয়েটা যেমন মিষ্টি তেমনই সুন্দরী। কে যেন বলেছে, ঘুমালে নাকি মানুষের আসল সৌন্দর্য ফুটে ওঠে। সে মনে হয় তার মনের মানুষকে খুব কাছে থেকে দেখছে। বাচ্চা একটা মেয়ে, কেউ বুঝতে পারবে না এই মেয়েটা এতটা বাচ্চাদের মতো। আমি অনেক রাত পর্যন্ত ওর দিকে তাকিয়ে থাকি, কিন্তু তবুও যেন মন ভরছে না। তাছাড়া জীবনের প্রথম কোনো মেয়ের স্পর্শ। আনহার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। সকালবেলায় সূর্যের আলো এসে চোখে পড়েছে। এই সকালবেলায় আবার কে জানালার পর্দা সরিয়ে দিল? চোখ খুলতেই আমি অবাক হয়ে তাকিয়ে আছি, কারণ আমার সামনে ঘন লম্বা চুলে কালো শাড়িতে দাঁড়িয়ে আছে এক স্বর্গের পরী। আমি তো দেখেই একদম মুগ্ধ হয়ে গেছি। নিজের অজান্তেই আমি আনহার হাতটা ধরে আমার বুকের মাঝে জড়িয়ে নিলাম। এরপর কেন জানি না নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। আনহার কোমল ঠোঁটের মাঝে নিজেকে আবৃত করলাম আর লিপস্টিকের স্বাদ নিলাম। ফার্স্ট টাইম লিপস্টিক খেয়েছি, যার জন্য অনুভূতিটা খুব গভীর ছিল। ঠিক তখনই আনহা বলল, এই কি হচ্ছেটা কি? আমি কিন্তু ভাবিকে সব বলে দিব। আমাদের স্বামী স্ত্রীর মাঝে ভাবি আসলো কোথায় থেকে? ভাবিকে বলবো না? আমি ভাবিকে সব বলি। আমাদের মাঝে যা কিছু হবে সব বলবে? হুম।
এখন যে আমি তোমাকে ইয়ে করলাম এটাও বলবে? হুম। তোমার লজ্জা করবে না? লজ্জা কেন করবে? ভাবি আমাকে কত বাপ্পি দিয়েছে। তবে তবে কি? তবে তোমার মতো ঠোঁটে দেয়নি, গালে দিয়েছে। প্লিজ ভাবিকে বলো না। কেন? বললে কি হতো? ভাবি লজ্জা পাবে। সত্যি? সত্যি। তোমার ফোনটা কোথায়? কেন? দাও না। পাগলিটা মোবাইল নিয়ে সাথে সাথে ভাবিকে কল দিয়ে লাইন বাই লাইন সব বলে দিল। আমি শুধু ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো বসে বসে শুনলাম। এটা কাকে বিয়ে করেছি আমি? এখন তো আমার নিজেরই লজ্জা লাগতেছে। কথা বলা শেষ করে আনহা আসলো মোবাইল দিতে। ঠিক তখনই আমি তাকে বললাম, কথাগুলো ভাবিকে বলা কি খুব জরুরি ছিল? ভাবি নাকি লজ্জা পায় না? তো তুমি বললে ভাবি নাকি লজ্জা পাবে। তো ভাবি কি লজ্জা পেয়েছে? ভাবি লজ্জা পেয়েছে। কি মজা, কি মজা। এটা কি হলো? মেয়ে তো এবার খুশিতে আত্মহারা হয়ে নিজে থেকে আমাকে একটা কিস করলো। এরপর আমি তো থ হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। যাই হোক, ভাবিও লজ্জা পাইছে, আমিও একটার সাথে আরও একটা বোনাস পেলাম। পাগলিটা হাসতে হাসতে চলে গেল। মেয়েটার মনটা অনেক ভালো। এরপর বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে আসলাম আর আম্মুকে বললাম, আম্মু খিদে পেয়েছে, কিছু খেতে দাও। বস, আসছি। আনহা আর আম্মু আগে খেয়ে নিয়েছে। আমি খাবার খেয়ে টিভি অন করলাম। বসে বসে টিভি দেখতেছি। হঠাৎ আনহা এসে আমার পাশে বসে পড়ল। আমার পাশে বসতেই আমি তাকে বললাম, কি ব্যাপার মহারানী, আমার পাশে বসে পড়লে যে? ভাবি বলেছে সব সময় তোমার পাশে পাশে থাকতে। আবার ভাবি? আমরা দুজনে সোফায় বসে গল্প করছি। ঠিক সেই সময় আনহার বাবা, মানে আমার শ্বশুর আব্বা আসলেন। আনহা ওর বাবাকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেছে। বাচ্চাদের মতো আচরণ করছে ওর বাবার সাথে। আমি শুধু দাঁড়িয়ে ওদের কাহিনী দেখতেছি আর মনে মনে ভাবতেছি, হে খোদা, আমার বউটা যেমন ঠিক তেমনই একটা মেয়ে আমাকে দিও। এরপর আমি এগিয়ে গিয়ে সালাম করলাম। তারপর কিছুক্ষণ গল্প করলাম। গল্প শেষে লাঞ্চ করে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। শ্বশুরবাড়ি খুব বেশি দূরে না, তাই পৌঁছাতে খুব বেশি একটা সময় লাগেনি। শ্বশুরবাড়ি গিয়ে দেখি সবাই কাজে ব্যস্ত। শ্বশুরবাড়ি পৌঁছাতে শাশুড়ি মা আর ভাবি আসলেন। তাদেরকে সালাম দিলাম। ভাবি এসে আমাদের ব্যাগ নিল। তারপর ভাবি আমাদেরকে রুমে নিয়ে গেল। রুমে আসার পরে ফ্রেশ হয়ে 3 জন মিলে কিছুক্ষণ গল্প করলাম। একটু পর ভাবি বলল, এই যে আনা ইসলাম পুতুল, তা বাসরাত কেমন কাটলো? ভাবি লজ্জা না দিলে কি হয় না? লজ্জার কি আছে? বাসর অনেক ভালো কেটেছে ভাবি। তুমি জানো আমি না মায়ের কাছে ঘুমিয়েছি। আমি জানতাম তুমি এটাই করবে। যাও ফ্রেশ হয়ে আসো। আনহা চলে গেল ওয়াশরুমে। এরপর ভাবি আমাকে বলল, অপূর্ব, তুমি কি ভাবছো আনার কোনো মানসিক রোগ আছে? না ভাবি, ঠিক তা নয়। আসলে ওর নাম যেমন পুতুল, দেখতেও পুতুলের মতো, আর কাজ করেও পুতুলের মতনই। আসলে পুতুলের মতো করে ওকে ওর বাবা ভাই লালন পালন করেছে। তুমি শুনলে অবাক হবে, ক্লাস 5-এ কোনো এক স্যার ওকে মেরেছে। এরপর থেকে ওর ভাই ওকে আর স্কুল যেতে দেয়নি। ছোট থেকেই ওর পৃথিবী হচ্ছে এই বাসা। বাইরে ঘুরতে কখনো দিত না। ওর ভাই এক হাতে স্কুল নিয়ে যেত, অন্য হাতে নিয়ে আসতো। কারোর সাথে কখনো মিশতে দিত না। তাই বাইরের পরিবেশ সম্পর্কে ওর তেমন ধারণা নেই। আচ্ছা, তুমি একটু মানিয়ে নিও প্লিজ। সমস্যা নেই ভাবি, বিয়ে যেহেতু করেছি মানিয়ে নিতে তো হবেই। আর ওর সামনে বেশি রেগে কথা বলো না, প্রচুর ভয় পায়। আর যদি কান্না শুরু করে তবে। আরে ভাবি, কোনো সমস্যা নেই, আমি সব ম্যানেজ করে নিব। আচ্ছা ঠিক আছে। ভাবি এই কথা বলে চলে যেতে লাগলো। দরজার কাছে গিয়ে আবার পিছনে তাকিয়ে বলল, চিন্তা করো না, এবার তোমার বউকে সব শিখিয়ে পড়িয়ে দেব। ভাবি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।